আসসালামু আলাইকুম। গপ্প বাই কলি চ্যানেলে আজ আপনারা শুনবেন হুমায়ূন আহমেদের গল্প তুচ্ছ। আমি মাটির দিকে তাকিয়ে হাঁটি। এর প্রধান সুবিধা হচ্ছে পরিচিত কারো সঙ্গে চোখাচোখি হবার সম্ভাবনা অনেকখানি কমে যায়। একজনের সঙ্গে অন্যজনের একটা স্বাভাবিক আড়াল তৈরি হয়। কেউ কেউ তা বুঝতে পারেন না। ভদ্রতা দেখাবার জন্য এগিয়ে এসে বলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এসব ক্ষেত্রে আমি প্রশ্নকর্তার মুখের দিকে না তাকিয়েই অল্প একটু হেসে বলি, ভালো। এই বলে আমি দাঁড়িয়ে থাকি। এতে প্রশ্নকর্তা একটা সমস্যায় পড়ে যান। আমাকে কি বলবেন ভেবে পান না। গায়ে পড়ে কথাবার্তা শুরু করার যন্ত্রণা আমি তাকে পেতে দেই। পরিষ্কার বুঝতে পারি ভদ্রলোক মনে মনে বলছেন, কি যন্ত্রণা, কেন যে কথা বলতে গেলাম। সবসময় এই অবস্থা হয় তা না। কিছু কিছু লোক আছেন যারা কথা বলতে খুব পছন্দ করেন। দেশের কি হচ্ছে বলুন তো দেখি ভাই। এই বলে নিজেই দেশের কি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত বলতে থাকেন। এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সহজ কোনো উপায় নেই। বদরুল আলম সাহেব এইরকম একজন মানুষ। সরকারি কর্মচারী, সম্প্রতি রিটায়ার করেছেন। হঠাৎ এসে পড়া অবসর নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না। দুটি কাজ খুব মন দিয়ে করছেন, শরীর চর্চা এবং দেশ চর্চা। সকাল বিকাল দুবেলা জগিং করেন। জগিংয়ের জন্য একটা পোশাকও তৈরি করেছেন, সাদা হাফ শার্ট, হাফ প্যান্ট এবং ক্রিকেটার আম্পায়ারদের মতো সাদা টুপি। দেশ চর্চার মধ্যে আছে তার নিজস্ব পরিকল্পনা। দেখা হলেই বলবেন, প্রফেসর সাহেব, কিছু একটা তো করতে হয়, কি বলেন? ভেজিটেবলের মতো বেঁচে থাকার তো কোনো মানে হয় না, কি বলেন? তা তো ঠিকই। প্রতিদিন পৃথিবীতে কতজন শিশু মারা যায় জানেন? জি না। 40,000। বাংলাদেশে প্রতিদিন কতজন শিশু মারা যায় আন্দাজ করুন দেখি। আন্দাজ করতে পারছি না। ইউনিসেফের একটা রিপোর্ট আছে আমার কাছে, আপনাকে পড়তে দেব। পড়লে মাথা ঘুরে যাবে। ভয়াবহ অবস্থা। আমাদের কিছু একটা করা দরকার, কি বলেন? তা তো বটেই। এই যে ছোট ছোট শিশু রাস্তার পাশে বসে ভিক্ষা করছে, এদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে, হবে না? তা তো হবেই। আমি আমার স্ত্রীকে বলেছি প্রতিদিন 50টা করে হাতে করা রুটি তৈরি করে দেবে, আমি ডিস্ট্রিবিউট করব। সে রাজি হয়েছে। আপনাদেরও এগিয়ে আসতে হবে। একার পক্ষে তো সম্ভব না, কি বলেন? তা তো বটেই। যত গর্জে তত বর্ষে না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। বদরুল আলম সাহেবের বেলায় নিয়মটা একটু ব্যতিক্রম লক্ষ্য করলাম। তিনি সত্যি সত্যি রুটি বিতরণ সমিতি সংক্ষেপে রুবিস স্থাপন করে বসলেন। সমিতির 3-4টা সভা হয়ে গেল। আমি ওই সমিতির এক্সিকিউটিভ কমিটির একজন সদস্য। পাড়ায় থাকতে গেলে কত রকম যন্ত্রণা যে সহ্য করতে হয়। এই জাতীয় সমিতিগুলোর আয়ু লিটল ম্যাগাজিনের আয়ুর চেয়েও কম হয়। এটা হচ্ছে ভরসার কথা। 2-1 দিন রুটি বিলিয়ে সবার উৎসাহ মরে যাবে, এটা স্বতঃসিদ্ধভাবে ধরে নেওয়া যায়। আমাদের সমিতির সভায় ঠিক হলো রুবিসের কার্যকলাপ বর্ষা মৌসুমে শুরু হবে। সেই সময় খাবার দাবারের আকালটা একটু বেশি দেখা যায়। বর্ষার আগ পর্যন্ত সমিতির সদস্যরা রুটি বিতরণের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর করবেন এবং চিন্তাভাবনা করবেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বর্ষা আসতে দেরি আছে। রুবিস ততদিন টিকবে না। বর্ষা বাদলায় রুটি নিয়ে বের হওয়ার উৎসাহ কারো থাকার কথা না। তবে বদরুল আলম সাহেব যেরকম উৎসাহী ব্যক্তি, কিছুই বলা যায় না। বৈশাখ মাসের কথা। বিকালের দিকে আকাশ অন্ধকার করে মেঘ করেছে। নির্ঘাত একটা কালবৈশাখী হবে। দ্রুত পা চালিয়ে বাসায় ফিরছি। দোয়েল চত্বরের কাছে এসে বদরুল আলম সাহেবের সঙ্গে দেখা। মাথা নিচু করে চলে যাব ভাবছি, সম্ভব হলো না। বদরুল আলম সাহেব গলা উঁচিয়ে ডাকলেন, ভাই, একটু এদিকে আসুন তো, বিরাট বিপদে পড়েছি। গিয়ে দেখি সত্যি বিরাট বিপদ। 4 জন শিশুর একটা দলের মধ্যে তিনি নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দলটির সঙ্গে বিছানা, একটা পাটি এবং হাঁড়িকুড়ি দেখে বোঝা যাচ্ছে এরা গ্রাম ত্যাগ করে সদ্য শহরে এসে পৌঁছেছে। চারদিকের কাণ্ডকারখানা দেখে ভয়ানক হকচকিয়ে গেছে। সবচেয়ে ছোটটি 3-4 বছরের মেয়ে, সে ক্রমাগত ফ্রকের হাতায় চোখ মুছছে। সবচেয়ে বড়টিও মেয়ে, 12-13 বছর হবে। এও কাঁদছে, মাঝের দুটি ছেলে, এরা কাঁদছে না। আমি হাসি মুখে বললাম, আলম সাহেব, আপনি মনে হচ্ছে আপনার রুটি বিতরণের সাবজেক্ট পেয়ে গেছেন।
তিনি বিরক্ত মুখে বললেন, আরে ভাই, হাসবেন না, বিরাট ঝামেলা। আপনি এসেছেন ভালো হয়েছে। এদের সমস্যাটা একটু মন দিয়ে শুনুন, কোনো সলিউশন বের করা যায় কিনা দেখুন। আমি একটা সেকেন্ডও থাকতে পারছি না, জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট, অলরেডি আধা ঘন্টা লেট। আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কালবৈশাখী শুরু হয়ে যাবে। তিনি আমাকে দ্বিতীয় কথা বলার সুযোগ দিলেন না, অতি দ্রুত রাস্তার ওপাশে তার মরিস মাইনরের দিকে ছুটে গেলেন। বাচ্চাগুলির সমস্যা তেমন বিচিত্র কিছু না, বরং বলা চলে খুবই সাধারণ সমস্যা। এদের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। মা নেই, বাবার সঙ্গে থাকতো। সেই বাবা একদিন কাউকে না বলে উধাও, কোনো খোঁজ নেই। বাচ্চাগুলি বুদ্ধি করে চলে গেল নবীনগর, তাদের মামার বাড়ি। সেই মামা বর্তমানে তাদের ঢাকায় নিয়ে এসেছে। মামা নাকি খোঁজ পেয়েছে এদের বাবা থাকে ঢাকা শহরে। পাকা সংবাদ। মামা বড় মেয়েটির হাতে একটা 10 টাকার নোট ধরিয়ে দিয়ে বলেছে অপেক্ষা করতে, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরা অপেক্ষা করছে, কিন্তু মামার খোঁজ নেই। আমি বললাম, মামা কখন গেছে? বড় মেয়েটি ফোপাতে ফোপাতে বলল, সকালে। মেয়েটি মন খারাপ করিয়ে দেবার মতো সুন্দর, ছোট বাচ্চাটিও পুতুলের মতো। এটা একটা অস্বস্তিকর ব্যাপার। এরা দেখতে কদাকার হলে কোনো কথাবার্তা না বলে চলে যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। বাবা কি করতো? গাতো। সেটা আবার কি? গান গায়, সারি গান, মুর্শিদি গান। আরেক সমস্যা, সঙ্গীতজ্ঞের পরিবার। এদের বাবা যদি কামলা টামলা জাতীয় কিছু হতো, তাহলে মনের ওপর চাপ পড়তো না। বাচ্চাগুলি এখনো বুঝতে পারছে না মামা নামক মানুষটি এদের ফেলে পালিয়েছে, এখন আশা করে আছে। আমি বললাম, তোমরা খেয়েছো কিছু? বড় মেয়েটি ফোপাতে ফোপাতে জানালো, 3 টাকার বাদাম কিনে সবাই মিলে খেয়েছে। হাতে এখনো 7 টাকা আছে। আমি পকেট থেকে 10 টাকা বের করে বললাম, নাও, রাখো। বড় মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল। ভিক্ষা নিয়ে তার হয়তো অভ্যাস নেই। বিপদের ওপর বিপদ, ছেলে দুটিও কাঁদতে শুরু করেছে। বড় মেয়েটি একজনকে কোলে তুলে নিয়েছে, অন্য ছেলেটি বোনের ফ্রক ধরে আছে। খুবই অস্বস্তিকর অবস্থা। আমি শুকনো গলায় কিছু কথাবার্তা চালাবার চেষ্টা করলাম, যেমন নাম কি, স্কুলে পড়ে কিনা, তারাও কি বাবার মতো গান জানে কিনা, এইসব। কোনো আলাপে বেশি দূর আগায় না। এরা হা করে চেয়ে থাকে এবং ক্রমাগতই চোখ মোছে। ছোট্ট বাচ্চাটি কেঁদে অস্থির। একবার ইচ্ছে হলো মাথায় হাত বুলিয়ে একটু আদর করি, পর মুহূর্তে নিজেকে সামলে নিলাম। বাড়তি আদর দেখানো মানে নিজের ঘাড়ে ঝামেলা টেনে আনা। আকাশের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে দৌড়ে আশ্রয় নেবার জায়গাও নেই। এ কি মহা যন্ত্রণায় পড়া গেল। আমি অত্যন্ত ঠান্ডা মাথায় অপেক্ষা করতে লাগলাম। যদি কোনো ভদ্রলোক এই রাস্তায় আসে, তাকে বলবো আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে, আমি থাকতে পারছি না। একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। সত্যি সত্যি একজনকে আসতে দেখা গেল। মাঝবয়সী এক ভদ্রলোক, ঝড় আসছে দেখে ছুটে যাচ্ছেন। আমাদের কাছে এসে থমকে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে? আমি করুণ গলায় বললাম, ওদের একটা সমস্যা হয়েছে, একটু কাইন্ডলি শুনুন। এই, তোমরা ওনাকে বলো তো ব্যাপারটা কি। আমি আর দাঁড়ালাম না, লম্বা পা ফেলতে শুরু করলাম। বড় মেয়েটি খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতে অবাক হবার কি আছে কে জানে, মানুষের কাজ থাকবে না। বদিউল আলম সাহেবের সঙ্গে পরদিন দেখা, বাজার করে ফিরছেন। আমাকে দেখে হাসি মুখে বললেন, কি ভালো? আমিও হাসি মুখে বললাম, জি ভালো। ইলিশ মাছ আজ খুব সস্তা যাচ্ছে। 50 টাকায় যে জিনিস এনেছি, অন্যদিন তার দাম পড়তো 100। এই দেখেন সাইজ। তিনি ইলিশ মাছ বের করে দেখালেন, বিশাল সাইজ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বদরুল আলম সাহেব বললেন, রুবিসের কাজকর্ম তো শুরু করা উচিত, বর্ষা তো এসে গেল, তাই না? হ্যাঁ তাই, এবার বর্ষা আগে ভাগে নামবে। এই বছরেও ফ্লাড হলে তো সর্বনাশ। ফ্লাডের ব্যাপারটাও কনসিডারেশনে রাখতে হবে। আর কোনো কথা হলো না। তিনি ওই বাচ্চাগুলির কথা কিছুই জিজ্ঞেস করলেন না। আমিও কিছু বললাম না, যেন ওই জাতীয় কোনো ঘটনা আমাদের জীবনে ঘটেনি, আর ঘটলেও সেটা খুব তুচ্ছ ব্যাপার। তুচ্ছ কিছু নিয়ে মাথা ঘামাবার সময় কোথায় আমাদের?